ওকে, আসেন তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তো আজকে আমরা প্রথমত বহুব্রীহি ক্লাস নিয়ে, বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব। কোন সমাস? বহুব্রীহি সমাস। আচ্ছা, এবার আসেন, ওকে আসেন বহুব্রীহি সমাসটা, প্রথমত বহুব্রীহি সমাস বুঝতে হলে আগে যে কনসেপ্টটা বুঝতে হবে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস যে হবে সেই সমাসও অবশ্যই, বহুব্রীহি সমাসটাতে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে অন্য পদের অর্থ প্রদান। বহুব্রীহি সমাসে কোন পদের অর্থ প্রদান? অন্য পদের অর্থ প্রদান। ওকে, সো বহুব্রীহি সমাসে কোন পদের অর্থ প্রদান বলেন? অন্য পদের অর্থ প্রদান। এখন এই জিনিসটা আমরা যদি বুঝি তাহলে ঠিক আছে। আপনাকে সুন্দর লাগছে আজকে, ধন্যবাদ। বাহিরের সুন্দর দিয়ে আসলে কিছু যায় আসে না, পোশাকের সুন্দরে আসলে কখনো প্রশান্তি নেই। আচ্ছা, ওকে আমরা একটু আসি যেখানে ছিলাম, যে বহুব্রীহি সমাসের আলোচনায়, যে বহুব্রীহি সমাসটাতে সবসময় অন্য পদের অর্থ প্রদান হয়। বহুব্রীহি সমাস সাধারণত 8 প্রকার, কিন্তু 8 প্রকারের বাহিরেও আরও কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। অর্থাৎ 8 প্রকারের বাহিরে এই জিনিসগুলো হবে। সেটা হচ্ছে সাধারণত বহুব্রীহি সমাসে সাধারণত অধিকাংশ সমাস যেগুলো থাকবে সেগুলো সহ সহিত এই অর্থ বুঝালে, সহ সহিত, এবং এগুলোর ব্যাসবাক্যে সাধারণত দন্তস থাকে। ব্যাসবাক্যে দন্তস এবং সহ সহিত বুঝালে সেগুলো বহুব্রীহি সমাস। আবার বলছি, সেগুলো কি? বহুব্রীহি সমাস। আচ্ছা, এইবার আসেন, ধরেন আমি লিখলাম সবিনয়, তাহলে দেখেন তো শুরুতে স আছে না? এখন সবিনয় বলতে কি বুঝায়? এই শটা এখানে কি অর্থ দিচ্ছে বলেন তো? সবিনয় মানে কি? সবিনয় মানে হচ্ছে বিনয়ের সাথে বর্তমান। এটার ব্যাসবাক্য হচ্ছে বিনয়ের সাথে বর্তমান। তার মানে খেয়াল করে দেখেন, এখানে এটা বিনয়ের সাথে বর্তমান বুঝাচ্ছে, মানে সহ, বিনয়ের সাথে বা সহ বুঝাচ্ছে। এরকম সংযুক্ত শব্দগুলো কি হয়? বহুব্রীহি সমাস হয়ে থাকে। যেমন সফল, দেখেন সফল, বুঝতে পেরেছেন? সবিনয়, সগণ মানে কি? সগণ, ঠিক আছে? হ্যাঁ, মানে ঘনের সহিত বর্তমান, এরকম। সকরুণ, করুণের সহিত বর্তমান। সচিত্র, চিত্রের সহিত বর্তমান, ঠিক আছে? এই যে সংযুক্ত যে শব্দগুলো আছে এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে কি? বহুব্রীহি সমাস। যেমন আসেন সপরিবার, তাহলে দেখেন সপরিবার বলতে কি? পরিবার সহ বর্তমান। তার মানে দেখেন এই যে সহ বা সহিত এরকম অর্থ বুঝালে সেগুলো কি? সেগুলোকে আমরা বলতে পারি সেগুলো হচ্ছে কি? বহুব্রীহি সমাস। এখন এগুলোকে অনেক সময় বলা হয়ে থাকে সহার্থক বহুব্রীহি সমাসও বলা হয়ে থাকে। সহার্থক বহুব্রীহি সমাস, সহার্থক বহুব্রীহি সমাস। যদিও মেইন 8 প্রকার ভিতরে সহার্থক বহুব্রীহি সমাস নাই, বাট এই সমাসগুলো যেগুলো আপনাদেরকে পড়তে হবে পরীক্ষা যদি আসে, সবান্ধব, এই স দেখবেন, আর সটা যদি সহ অর্থ দেয় মানে বান্ধব সহ বর্তমান, যদি সহ অর্থ দেয় বা সহিত অর্থ দেয় তাহলে সেগুলো হচ্ছে বহুব্রীহি সমাস। এগুলোকে সহার্থক বহুব্রীহি সমাস বলা হয়। তবে মূল 8 প্রকারের ভিতরে এই সহার্থক বহুব্রীহি সমাসটা কিন্তু নাই। এইবার আমাকে একটু বলেন তো যে এই ব্যাপারটা আপনারা কি ক্লিয়ার কিনা? বলেন, বহুব্রীহি সমাসের এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা? আচ্ছা, আনোয়ার হোসেন বলছেন আপনার মনে একটু একটু নীরবতা বিরাজমান, যা অন্য কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ বুঝার জন্য। ওকে, আসেন, ক্লিয়ার? আমাকে একটু বলেন। আচ্ছা, ইয়েস। এইবার আসেন আমরা একটু বহুব্রীহি সমাস যে 8 প্রকার, সে 8 প্রকারে চলে যায়। 8 প্রকার যেটা, সে 8 প্রকারে চলে যায়। ফার্স্ট অফ অল, 1 নাম্বার সমানাধিকরণ, সমানাধিকরণ। 2 নাম্বার ব্যাধিকরণ। 2 নাম্বার কি? ব্যাধিকরণ। তাহলে 1 নাম্বার সমানাধিকরণ, 2 নাম্বার ব্যাধিকরণ। এখন খেয়াল করে দেখেন সমানাধিকরণটা কি? খেয়াল করে দেখেন, সমানাধিকরণটা হচ্ছে যে সমাসে প্রথমে অ্যাডজেক্টিভ থাকবে এবং অ্যাডজেক্টিভের পরে নাউন হবে। ব্যাধিকরণটা কি? যেখানে নাউন প্লাস নাউন হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি এর আগে অনেকগুলো সমাস বলছেন নাউন প্লাস নাউন। হ্যাঁ, কথা সত্য। তো এই যে সত্য কথাটা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে আমি কিভাবে বুঝবো সমানাধিকরণ আর কিভাবে বুঝবো ব্যাধিকরণ? এটা খুব সিম্পল বিষয়। সমানাধিকরণ আর ব্যাধিকরণ এগুলো তো অন্য পদের অর্থ প্রদান হবে, মানে এই একটা মাত্র সমাস যেখানে অন্য পদের অর্থ প্রদান হবে। যেমন আপনি খেয়াল করে দেখেন, আমি লিখলাম লাল পানি। এখন দেখেন তো লাল এটা কিন্তু অ্যাডজেক্টিভ, পানিটা কিন্তু নাউন,
কিন্তু দেখেন লাল পানি বলতে অ্যাকচুয়ালি কি বুঝায়, মানে পানিকে বুঝায় না লালকে বুঝায় বলেন? লাল পানি বলতে কোনোটাকেই বুঝায় না। লাল পানি বলতে বোঝানো হয় তাকে মদকে বলা হয় তাকে লাল পানি। তার মানে আপনি খেয়াল করে দেখেন এই জায়গাটাতে নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়েছে, ঠিক আছে, কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলেই যে সেটা মানে সমানাধিকরণ হবে এমনটা না, দেখতে হবে সেখানে অন্য পদের অর্থ প্রদান হচ্ছে কিনা। এই যে দেখেন এখানে অন্য পদের অর্থ প্রদান হচ্ছে। যেমন আসেন আমি লিখলাম বঙ্গবন্ধু, এখন দেখেন বঙ্গ এটা নাউন, বন্ধু এটাও নাউন। এখন খেয়াল করে দেখেন তো বঙ্গবন্ধু বলতে কি বঙ্গকে বুঝায়? যে দেখেন আমি লিখলাম নীলকণ্ঠ, এখন খেয়াল করে দেখেন তো এই নীলকণ্ঠ বলতে কি নীলকে বুঝায় না কণ্ঠকে বুঝায়? দেখেন এখানে নীলকেও বুঝায় না, এখানে কণ্ঠকেও বুঝায় না। নীলকণ্ঠ বলতে বুঝিয়ে থাকে শিবকে। কাকে বুঝায় বলেন তো? শিবকে। তার মানে নীল এটা অ্যাডজেক্টিভ, কণ্ঠ এটা নাউন। তার মানে নীলকণ্ঠ বলতে কিন্তু অন্য পদের অর্থ প্রদান হচ্ছে। কাকে বুঝায় বলেন তো? শিবকে বোঝানো হয়ে থাকে। আচ্ছা এরপর আমি লিখলাম পক্ককেশ। আচ্ছা পক্ককেশ মানে কি? পক্ককেশ মানে হচ্ছে মানে পক্ক মানে হচ্ছে পাকনা, পেকে গেছে এমন, কেশ মানে হচ্ছে চুল, মানে যেই নারীর বা যার চুল পেকে গেছে তাকে বলা হয় পক্ককেশ। তার মানে খেয়াল করে দেখেন তো এই যে পক্ককেশ বলতে কিন্তু মানে চুলকে বুঝাচ্ছে না, পাকাকে বুঝাচ্ছে না, অন্য আরেকজনকে বুঝাচ্ছে, যা চুল কি হয়েছে পেকে গেছে সেই জিনিসটাকে বুঝাচ্ছে। ওকে, এবার আসেন আমরা একটু ব্যাধিকরণের আলোচনাতে যাই। যেমন আসেন আমি লিখলাম ৮০-২০। এখন খেয়াল করে দেখেন ৮০-২০ মানে কি? ৮০-২০ মানে হচ্ছে ৮০ মানে হচ্ছে দাঁত, ২০ মানে তো বুঝেনি ২০। এখন ৮০-২০ মানে কি? ৮০-২০ মানে হচ্ছে মানে যার দাঁতে বিষ থাকে। এখন নর্মালি দাঁতে বিষ কার থাকে? দেখেন দাঁতে বিষ থাকে সাপের। তাহলে দেখেন এখানে কিন্তু অন্য পদের অর্থ প্রদান, মানে এগুলো বলবে একটা জিনিস কিন্তু বুঝাবে আপনার অন্য আরেকটা জিনিসকে কি করবে? ব্যাধিকরণের ক্ষেত্রে বুঝাবে। ওকে, যেমন আসেন আমি লিখলাম পদ্মনাভ। এখন পদ্ম মানে তো বুঝেন পদ্ম, পদ্ম পাতা, হ্যাঁ পদ্ম ফুল। পদ্মনাভ মানে হচ্ছে নাভি। এখন পদ্মনাভ বলতে খেয়াল করে দেখেন পদ্মকেও বুঝায় না, নাভ বা নাভিকেও বুঝায় না। পদ্মনাভ বলতে বোঝানো হয়ে থাকে বিষ্ণুকে। পদ্মনাভ বলতে কাকে বোঝানো হয়ে থাকে বলেন? বিষ্ণুকে বোঝানো হয়, বিষ্ণুকে বলা হয়ে থাকে পদ্মনাভ। এখন ব্যাসবাক্যটা কিভাবে করবেন এটা খুব ইম্পর্টেন্ট। ব্যাসবাক্য হচ্ছে এই যে যার যুক্ত করে দেয়, লাল পানি যা, যেহেতু এটা মানে মদকে বোঝাচ্ছে তাই এখানে যা হবে, নীলকণ্ঠ যার, পক্ককেশ যার, বঙ্গবন্ধু যে, মানে বঙ্গবন্ধু যার তো হয় না, বঙ্গবন্ধু যে, ৮০-২০ যার, পদ্মনাভ যার, ঠিক আছে, শেষ। বঙ্গবন্ধুটা বুঝিয়ে দেন। বঙ্গবন্ধু বঙ্গকে বুঝাচ্ছে না বন্ধুকে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে শেখ মুজিবুর রহমানকে। তার মানে কি হবে? বঙ্গবন্ধু যে, বঙ্গবন্ধু যে, ঠিক আছে। এখন আপনি যদি বলেন বঙ্গবন্ধু যার, এটার কি কোনো মিনিং হয়? না, হবে বঙ্গবন্ধু। এই জন্য যে, যার, যা, এই তিনটা জাস্ট মিনিং অনুযায়ী। লাল পানি যার এটা বলবেন না, লাল পানি যা, এটা যেহেতু বস্তুকে বুঝাচ্ছে তাই এখানে যা ব্যবহার করবেন, সিম্পল জিনিস। এইবার আসেন খেয়াল করে দেখেন আমরা একটু দেখি ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি। এখন আসেন ব্যতিহার বহুব্রীহি কি? ব্যতিহার বহুব্রীহি হচ্ছে কার্য পরস্পর। ব্যতিহার কর্তা, কারকের ক্ষেত্রে আমরা ব্যতিহার কর্তা পড়েছি না? বলেন তো ব্যতিহার কর্তা কি? ব্যতিহার কর্তা হচ্ছে এমন কর্তা যেই কর্তাতে অন্তত কমপক্ষে দুইটা কর্তা থাকবে, যেখানে কি থাকবে? দুটো কর্তা থাকবে। আচ্ছা এখন খেয়াল করে দেখেন ব্যতিহার বহুব্রীহিটা হচ্ছে এমন কার্য পরস্পর যে সমাজ। নাভ কি নাউন? হ্যাঁ, নাভ মানে হচ্ছে নাভি, নাভি তো নাউন। এখন আসেন তার মানে এখানেও দুইটা কর্তা থাকবে এবং দুইটা কর্তা সেম কাজ করবে। যেমন আপনি খেয়াল করে দেখেন আমি লিখলাম হাসাহাসি। এখন খেয়াল করে দেখেন তো হাসাহাসি, হাসাহাসি কি একজন মিলে হয়? না, কমপক্ষে দুটো কর্তা লাগে, মানে দুজন, কার্য পরস্পর। ব্যতিহার মানে দুজনের ভিতরে যে সমাসগুলো হয়। হাসাহাসি যেমন হতে পারে লাঠা লাঠি, লাঠা লাঠি, যেমন হতে পারে মারামারি, মারা মারি, যেমন হতে পারে কাটাকাটি, ঘুষাঘুষি, হ্যাঁ এই টাইপ যতগুলো আছে, ঠেলাঠেলি, গুতাগুতি, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই সবগুলো কি? ব্যতিহার বহুব্রীহি। সিম্পল জিনিস, জাস্ট একটু পড়লেই পারবেন, ঠিক আছে। হ্যাঁ, একজন বলছে রক্তারক্তি, রক্তারক্তি হবে। এবং মনে রাখবেন আ প্রত্যয় ই প্রত্যয়। এই যে হাসা হাসি, লাঠা লাঠি, মারা মারি, আ প্রত্যয় ই প্রত্যয়, আ প্রত্যয় ই প্রত্যয়। ওকে, এইবার আসেন আশা করি ব্যতিহার বহুব্রীহিটা মোটামুটি আমাদের ক্লিয়ার, ঠিক আছে। ব্যতিহার বহুব্রীহিটা আমাদের ক্লিয়ার। এবার আসেন আমরা একটু লিখি। লিখেন যে প্রত্যয়ন্ত বহুব্রীহি, প্রত্যয়ন্ত বহুব্রীহি। ওকে, প্রত্যয়ন্ত বহুব্রীহি। সো খেয়াল করে দেখেন আমরা একটু নামটা একটু বিশ্লেষণ করি। এখন আসেন অন্ত মানে হচ্ছে শেষ, তার মানে যেই সমাসের শেষে প্রত্যয় থাকবে, যেই সমাসের শেষে কি থাকবে? প্রত্যয় থাকবে। যেই সমাসের শেষে প্রত্যয় থাকবে সেটাকে বলা হয় প্রত্যয়ন্ত বহুব্রীহি। এখন তিনটা প্রত্যয় থাকবে, আ প্রত্যয়, এ প্রত্যয়, ও প্রত্যয়। তাহলে শেষে যদি এই তিনটা প্রত্যয় থাকে, যেমন আপনি খেয়াল করে দেখেন আমি লিখলাম গড় মুখ।
এখন দেখেন তো গড় মুখ, এখানে শেষে কোন প্রত্যয় যুক্ত আছে? এই যে দেখেন ওকার যুক্ত আছে। মেইন শব্দটা তো মুখ, মুখের সাথে তো ই প্রত্যয় মানে ও প্রত্যয় যুক্ত আছে। এখন গড় মুখ বলতে কি বুঝে? ঘরের দিকে মুখ যার, তাই না? এ প্রত্যয় যুক্ত। যেমন দেখেন এক ঘুয়ে, তাহলে দেখেন এক ঘু, এখানে খেয়াল করে দেখেন তো কোন প্রত্যয়টা যুক্ত আছে? এক ঘু এ। কোন প্রত্যয় যুক্ত আছে? এ প্রত্যয় যুক্ত আছে, তার মানে এটা প্রত্যয়ন্ত বহুব্রীহি সমাস। আচ্ছা, এরপর খেয়াল করে দেখেন আমি লিখলাম যে দো ন লা, এখানে দেখেন তো নলের সাথে আ প্রত্যয় যুক্ত আছে, তার মানে শেষে এই তিনটা প্রত্যয় যুক্ত থাকলে আ প্রত্যয়, এ প্রত্যয়, ও প্রত্যয়, এই তিনটা প্রত্যয় যুক্ত থেকে যদি অন্য পদের অর্থ প্রদান হয়, ঠিক আছে, অন্য 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 অর্থ যদি প্রদান হয় সেটাকে বলা হয়, সেটা হচ্ছে প্রত্যয়ন্ত বহুব্রীহি। একজন বলেছে উনপাজুরে, গুড, একতারা উনপাজুরে, তাহলে এখানে এই প্রত্যয় যুক্ত আছে। এখন উনপাজুর বলতে দুর্বল, সেটাকে বুঝায়। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এরপরে যাই, সেটা হচ্ছে আমরা লিখি মধ্যপদলোপী বহুব্রীহি। মধ্যপদলোপী বহুব্রীহি। সো এইখানে একটু খেয়াল করেন, মধ্যপদলোপী বহুব্রীহি। আচ্ছা, উচ্চারণ কি পড়াবেন? সব পড়াবো বাবা, সব পড়াবো, শব্দ যা বাকি আছে ব্যাকরণের সবই পড়াবো। আচ্ছা, এইবার আসেন আমরা একটু দেখি মধ্যপদলোপী বহুব্রীহি। নাম শুনে যেটা বোঝা যাচ্ছে যে যে সমাসের মাঝখান থেকে পদ লোপ পায়, ঠিক আছে, দেখো যে সমাসের মাঝখান থেকে পদ লোপ পায়, তবে এটাকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে এটা অন্তঃপদলোপী বহুব্রীহি। যদিও নামে মধ্যপদলোপী বহুব্রীহি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এগুলোতে শেষের পদটা লোপ পায়। যেমন আপনি খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে আগে কিছু শর্টকাট টেকনিক বলি। যেমন অনুষ্ঠানবাচক কিছু মধ্যপদলোপী বহুব্রীহি আছে। অনুষ্ঠানবাচক কি? যেমন আসেন বউ ভাত, তো দেখেন বউ ভাত, এই যে দেখেন বউ ভাত, দেখেন এটা অনুষ্ঠানবাচক। কি বাচক বলেন তো? অনুষ্ঠানবাচক। এখন কিভাবে বুঝলেন? কারণ এটা দ্বারা একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে বলেন? এটা দ্বারা একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। এরপর আসেন, যেমন এরকম আরো হতে পারে জামাই ষষ্ঠী, হ্যাঁ, হাতে খড়ি, গায়ে হলুদ, এগুলো দ্বারা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। যদিও গায়ে হলুদ একটা অলুকও হয়, সেটা আলাদা প্রসঙ্গ, সেটাতে পরে আসতেছি। এরপর মধ্যপদের অধিকাংশগুলো উপমার্থক হয়ে থাকে। উপমার্থক মানে কি? মানে কারোর সাথে উপমা দেওয়া হয়, এই টাইপ হয়ে থাকে, উপমার্থক হয়ে থাকে। যেমন আপনি খেয়াল করে দেখেন, ধরেন খুব ভালো করে বুঝেন, ধরেন আমি যদি বলি যে হুকো মুখো, দেখেন, অথবা আরো সোজাভাবে আপনাকে বললি, আমি বললাম যে পদ্মামুখী, তাহলে দেখেন তো পদ্মামুখী যে আছে, এখানে খেয়াল করে দেখেন তো, এই যে দেখেন পদ্মার সাথে বা পদ্মের সাথে মুখের উপমা করা হচ্ছে না? বলেন তো কি করা হচ্ছে? উপমা করা হচ্ছে। আমি লিখলাম চন্দন গন্ধি, এখন দেখেন তো চন্দন গন্ধি, এখন দেখেন চন্দন গন্ধি, এখানে খেয়াল করে দেখেন তো চন্দনের সাথে গন্ধের তুলনা করা হচ্ছে না? বলেন, চন্দনের সাথে কি করা হচ্ছে? কি হচ্ছে? গন্ধের তুলনা করা হচ্ছে বা উপমা করা হচ্ছে, তার মানে এগুলো হচ্ছে উপমার্থক। এগুলো কি? উপমার্থক। তেমনি ভাবে হতে পারে চন্দ্রামুখী, তাহলে চন্দ্রামুখী যখন বলতেছি তখন চন্দ্রের সাথে মুখ যুক্ত হয়েছে, এখন চন্দ্রের সাথে মুখের কি হচ্ছে? তুলনা হচ্ছে। এখন খুব ভালো করে খেয়াল করে দেখবেন, এগুলোর ব্যাস বাক্য যখন করবেন, সব প্রথমত সবগুলো তো অন্য পদের অর্থপ্রদান। দেখেন অনুষ্ঠানবাচক, বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, আবার বলছে এগুলোতে অ্যাকচুয়ালি মাঝখানের পদ লোপ পায় না। বউ ভাত পরিবেশন, ব্যাস বাক্য কি? বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে। এখন দেখেন বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, এখান থেকে লোপ পাচ্ছে কি? পরিবেশন করে যে অনুষ্ঠানে। অ্যাকচুয়ালি শেষ থেকে অধিকাংশগুলোতে পদ লোপ পায়। আবার এই যে পদ্মামুখী, এটা হবে পদ্মার ন্যায় মুখ যার, তো এগুলো তো মোটামুটি মাঝখান থেকে, ন্যায়টা মাঝখান থেকে লোপ পায়, শেষ থেকে আবার যারটা লোপ পায়। চন্দ্রামুখী, চন্দ্রার ন্যায় মুখ যার। চন্দন গন্ধি, চন্দনের ন্যায় গন্ধ ঝাড়। এগুলোর মানে উপমার্থকগুলোর, হ্যাঁ, যার যুক্ত হয়, ন্যায় যার যুক্ত হয়, তাহলে চন্দনমুখী, চন্দনের ন্যায় গন্ধ যার। চন্দন গন্ধি, চন্দনের ন্যায় গন্ধ যার। পদ্মামুখী, পদ্মার ন্যায় গন্ধ যার। চন্দ্রমুখী, চন্দ্রের ন্যায় গন্ধ যার। তার মানে ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আর উপমার্থক যেগুলো, এগুলো। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, ধরেন আমরা বললাম গায়ে হলুদ, এখন গায়ে হলুদ যেটা, এই গায়ে হলুদ, তারপর হচ্ছে এরকম আরো একটা রয়েছে হাতে খড়ি, এরপর হচ্ছে মুখে ভাত। একটু ভালো করে খেয়াল করেন, মুখে ভাত। তো এখানে আপনি খেয়াল করে দেখেন, এগুলোকে অনেকেই মধ্যপদলোপী বহুব্রীহি বলে, অনেকে অলুক বলে, অলুক বহুব্রীহি বলে। তো ব্যাস বাক্যটা শুধু সমস্ত পদ দেখলে এগুলো আসলে অলুক। এই যে দেখেন এখানে এ প্রত্যয়, এখানে এ প্রত্যয়, মানে সব জায়গাতে দেখা যাচ্ছে যে এ প্রত্যয়টা লোপ পেয়েছে। এখন আপনি খেয়াল করে দেখেন তো, এই যে সব জায়গাতে যে এ প্রত্যয় লোপ পেয়েছে, মানে লোপ পায় না, এ প্রত্যয় আছে, তার মানে এগুলো অলুকও হইতে পারে।
এখন ব্যাস বাক্য কিন্তু আবার মধ্যপদলোপীর মতো, যেমন ব্যাস বাক্যটা মধ্যপদ, যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, দেওয়া হয় যে অনুষ্ঠানে, দেখেন এই যে শেষ থেকে পদ লোপ পাচ্ছে। কিন্তু এগুলো অলুকের ব্যাস বাক্য কিভাবে হয়, যেমন আমি যদি বলি মাথায় পাগড়ি, এটার ব্যাস বাক্য হচ্ছে মাথায়, হ্যাঁ মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি যার, এটার ব্যাস বাক্য কি মাথায় পাগড়ি যার। এই যে দেখেন জাস্ট অলুকের শেষে যার যোগ হয়, কাকে কলসি যার, কানে খাটো যার, জাস্ট মাঝখানে মানে শেষ থেকে যার লোপ পায়। আর মধ্যপদলোপী এগুলোর ব্যাস বাক্য হচ্ছে মধ্যপদলোপীর মতো, মানে গায়ে হলুদ যার। এই জন্য এই তিনটা মধ্যপদলোপী বেস্ট অ্যান্সার, কিন্তু অপশানে নাই, তখন আপনি অলুক বহুব্রী দাগাবেন। আমি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি, ঠিক আছে। অনুষ্ঠানবাচক কি উপমা প্রকাশ করে না, করতেও পারে, যেমন গায়ের সাথে হলুদের, মানে এগুলো আসলে উপমা বলতে তুলনা করা হয়, এবং গায়ের সাথে হলুদের তো তুলনা করা হয় না। ব্যাপারটাকে বুঝতে পেরেছেন? একজন বলছে বেড়ালক্ষ্মী, গুড, ভেরি গুড, মানে বেড়ালের সাথে লক্ষ্মীর তুলনা হচ্ছে, বেড়ালক্ষ্মী, ওকে। এইবার আমার মনে হয় যে ব্যাপারটা পুরোপুরি এই কনফিউশনটা ক্লিয়ার, যে এই তিনটা আসলে আমরা কোনটা দাগাবো। এই তিনটার ব্যাস বাক্য বহুব্রী সমাসের মতো, মানে মধ্যপদলোপী বহুব্রী এর মতো, আর সমস্ত পদটা আবার অলুক বহুব্রী এর মতো, ঠিক আছে। এইবার আমাকে একটু বলেন, এটা তো উপমিত পদ্মমুখী, ভাই পদ্মমুখী বলতে কিন্তু পদ্মমুখ বলতেছে না, তার মানে মুখকে বুঝাতে, পদ্মমুখী দ্বারা যার মুখ পদ্মার ন্যায় তাকে বুঝাচ্ছে, কাজে এখানে কিন্তু অন্য পদের অর্থ প্রদান। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার, এখানে অন্য পদের অর্থ প্রদান, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার, ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এইবার আসেন আমরা মোটামুটি বাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা পড়েছি, অলুক পড়েছি, নয় বহুব্রী পড়েছি, এগুলো তো আগের ক্লাসে আমরা পড়ে ফেলেছি, তাই না? অলুক বহুব্রী, নয় বহুব্রী, এই সব কিছু কিন্তু আমরা পড়ে ফেলেছি, ঠিক আছে। এখন আসেন লিখেন যে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, ওকে, লিখেন নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, খাতায় লিখেন নিপাতনে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি, খাতায় লিখেন নিপাতনে সিদ্ধ বহুব্রী, খাতায় লিখেন নিপাতনে সিদ্ধ বহুব্রী, ঠিক আছে। ভাইয়া কান কাটা কি হবে? কান কাটা এটা ব্যাধিকরণ বহুব্রী হবে, কান কাটা, ঠিক আছে। আবার এগুলোকে অনেকে উপপদ বলে থাকে, বাট আমরা ব্যাধিকরণটাই বলবো। ভাই হাতে খড়ি রূপক কর্মদ্বারই হলো না কেন? আচ্ছা, হাতে খড়ি রূপক কর্মদ্বারই কেন হবে? আপনি কি এটার ব্যাসভাগ করতে পারবেন? হাত রূপ খড়ি, আর রূপক কর্মদ্বারে তো প্রথম পদ অদৃশ্যমান থাকে, এখানে হাত তো দৃশ্যমান। আমরা বলে থাকি মন মাঝি, মন তো দেখা যায় না, এখানে তো হাত দেখা যায়, কাজে এটাকে রূপক ভাবার তো কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এইবার আসেন আমরা একটু দেখি নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস। আচ্ছা, এবার লিখেন পণ্ডিত মূর্খ, এগুলো ডিরেক্ট মুখস্থ করবেন। পণ্ডিত মূর্খ, পরীক্ষাতে প্রশ্ন আসে কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস? উত্তর কি বলেন? পণ্ডিত, একটা হচ্ছে পণ্ডিত মূর্খ। 2 নাম্বার লিখেন দ্বীপ, 4টা মনে রাখবেন, 4টা থেকে পরীক্ষাতে প্রায়শই প্রশ্ন আসে। এরপর লিখেন নর পশু, এরপর লিখেন অন্তরীপ, ওকে ফাইন। এই যে খেয়াল করে দেখেন, পণ্ডিত মূর্খ, দ্বীপ, নর পশু, অন্তরীপ, এই 4টা হচ্ছে নিপাতনে সিদ্ধ। পরীক্ষাতে প্রশ্ন আসবে নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস কোনটা। আবার বলছি, আরেকটা আছে, সেটা হচ্ছে জীবনামৃত, ওকে, জীবনামৃত। তাহলে দেখেন জীবনামৃত ব্যাসভাগ কি হবে? জীবিত থেকেও যে মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ, ব্যাসবাক্যগুলো হচ্ছে এরকম, ঠিক আছে। দুদিকে অবজার, তাকে বলা হয় দ্বীপ, হ্যাঁ। নরাকারে পশু যে, তাকে বলা হয় নরপশু। অন্তর্গত অবজার, অন্তরীপ। তো ব্যাসবাক্যটা ইম্পর্টেন্ট না, এগুলো সমস্ত পদটা জানতে হবে আপনার জন্য, ব্যাপারটা হচ্ছে এই, ঠিক আছে। তো ব্যাসবাক্যটা এই 5টা একটু মনে রাখতে হবে, পণ্ডিত মূর্খ, দ্বীপ, নরপশু, অন্তরীপ, আর একটা হচ্ছে কি জীবনামৃত। তো এই যে এগুলো রয়েছে, এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ কোন সমাস? নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। আমাকে একটু বলেন এই 5টা কি মনে রাখতে পারবেন? বলেন নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস ক্লিয়ার কিনা, লিখেন ক্লিয়ার কিনা।